সাপোর্টিভ তো হতে হবে ভাই, যে কোনো ফর্মে। আজকে যেটা তুমি বললে, তুমি খুব সুন্দর একটা কথা বললে, আজকে বলিউডের নায়িকারা করলে তাদেরকে কিছু বলা হয় না, আজকে টলিউডের নায়িকারা করলে তখন বলা হয়। ডেফিনেটলি আমরা তোমাদের বাড়ির মেয়ে, কিন্তু সব জিনিসে কি বক্তব্য দেওয়াটা খুব জরুরি? বলিউডে কাজ করলে ইয়ারিয়া টুতে, তো এখানকার ইন্ডাস্ট্রির সঙ্গে ওখানকার পার্থক্যটা কতটা এবং সেটার এক্সপিরিয়েন্সটা যদি একটু ছোট করে বল। কিভাবে বললি এটা? কিভাবে বলতে হয়? ওফ, এক্সক্লুসিভ। সো আমরা যেটা ভেবেছিলাম যে এই ছবিতে যদি দেবকে পাওয়া যেত অ্যাজ মানে ওর চ্যালেঞ্জের চরিত্র নিয়ে, সো ইট উড হ্যাভ বিন লাভলি। তাহলে একটা কফওয়ার্সের মানে তোমার দুটো সিনেমা অ্যানাউন্স হয়েছিল, শিকার এবং রকস্টার, এই দুটোর আপডেট কি মুহূর্তে দাঁড়িয়ে? গুড কোয়েশ্চেন। উচিত, কারণ আমরা যে কন্ডিশনসে ছবি বানাই না, সেটা কিন্তু খুব টাফ কন্ডিশনস। আমাদের এখানে যেভাবে আমরা শুটিং করি, যে কোনো এই ছবি হোক, যে হিরোই হোক, সেটা দেব হোক বা জিদ্দা হোক বা অঙ্কুশ হোক বা আমার হোক, যে কোনো, সো ইট ইজ ভেরি টাফ। কন্ডিশনস আউট হিয়ার আর ভেরি টাফ। আমি নিজের জন্য বলছি। এবারে তোমার কাছে আসছি, অঙ্কুশ, দেব, জিৎ এরকম ভাবে নাম্বারিং করো 3 থেকে 1। তোমরা যখন একটা মেইন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছো, কোথাও গিয়ে কি জিদ্দার থেকে একটা ইন্সপিরেশন তোমার মনে কাজ করেছে? 100%। আমরা সবসময় কথা বলেছি এটা নিয়ে যে জিদ্দা ইজ ভেরি ইন্সপিরেশনাল, মানে ওয়ান ম্যান আর্মি। একমাত্র উনিই কিন্তু ঝড় ঝাপটা যাই এসেছে কমার্শিয়াল সিনেমা বানানো বন্ধ করেনি, যেখানে সবার মানে জিদ্দা নিয়ে আমার মনে হয় যে জিদ্দা না মানুষটা পুরোটাই কমার্শিয়াল। মানে যখনই আমাদের সাথে কথা হয়, যেটা বললাম, হি ইজ আ ওয়ান ম্যান আর্মি, কিন্তু হি ইজ আ হিরো। মানে আমি সবসময় এক্সাম্পল দিই ওকে যে জিদ্দার যে মানুষটা কিছুর মধ্যে নেই। আমাদের ইন্ডাস্ট্রির কোনো পার্টিতে জিদ্দাকে দেখা যাবে না, কোনো প্রিমিয়ারে দেখা যাবে না, শুধু নিজের মধ্যে থাকে, নিজের কাজটা করে, বাড়ি যায়। হ্যালো স্যার, কাম ইন। তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা। মারলে হিরো, মরলে মেডেল। তোরা মারলে মার্ডার, আমি মারলে এনকাউন্টার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমার একদিকে রয়েছে ইয়াস্তা, একদিকে রয়েছে গর্জাস নুসরাত দি। তো প্রথমেই তোমাদের দুজনকে আমার চ্যানেলে মানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আর একটা কথা আমি বলতে চাই, আমরা মানে ইয়াসদা নুসরাত দিকে আমরা ইনস্টাগ্রাম বা বিভিন্ন জায়গায় একভাবে দেখি, আমরা একভাবে ভাবি, কিন্তু আজকে এসে তোমাদের এত ভালো ব্যবহার পেলাম, সত্যি কথা মন থেকে খুব ভালো লাগলো। তো প্রথমেই আমি নুসরাতদির কাছে আসছি। তোমাকে প্রথমে একটা কথা বলি, আমার চ্যানেলে তুমি হচ্ছে প্রথম হিরোইন যারা আমি ইন্টারভিউ নিচ্ছি। এর আগে অনেক হিরোর ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু তুমি হচ্ছে প্রথম হিরোইন যারা আমি ইন্টারভিউ নিলাম। তা প্রথমে তোমার, তো আমি লাকি হলাম। আই এম ভেরি লাকি দ্যাট আই এম দ্য ফার্স্ট হিরোইন যার ইন্টারভিউ তুমি তোমার চ্যানেলে নিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম প্রশ্ন আমি তোমাকে দিয়ে স্টার্ট করছি, যে আজকে ধরো তুমি এর আগে আমরা যদি দেখি 2-3 বছরের মধ্যে একটু অন্য ধারা সিনেমায় কাজ করছিলে, একটু অন্যভাবে তোমাকে পাচ্ছিলাম, এবং তুমি কমার্শিয়াল সিনেমায় বহুদিন ধরে কাজ করে এসেছিলে। তো এতদিন পর তোমার একটা কমার্শিয়াল কামব্যাক হচ্ছে মেন্টালের মাধ্যমে, তো তোমার ফিলিংসটা কেমন হচ্ছে এবং এখানে রাজি হওয়ার কারণটা কি ছিল এই চরিত্রটা করার পেছনে? রাজি হওয়াটাতে পরে আসছি। বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু হার্ডকোর কমার্শিয়াল সিনেমার ফ্যান। আজকে আমি কমার্শিয়াল সিনেমারই প্রোডাক্ট। আমার লঞ্চ যখন হয়েছিল তারপর থেকে ব্যাক টু ব্যাক কিন্তু শুধু কমার্শিয়াল সিনেমাই করে গেছি। মাঝখানে যখন আরবান সিনেমার একটু বেশি প্রচলিত হতে লাগলো, একটু চল এলো, সেই সময় ডেফিনেটলি অ্যাজ অ্যান আর্টিস্ট আমারও ইচ্ছে হয়েছে আমি একটা খুব ভালো চরিত্র করব। সেই ভালো চরিত্রগুলো আমি বেছে নিয়েছি, করেছি, এবং মানুষের সেটা মানে বেশ ক্রিটিক্যালি অ্যাক্লেম করেছে। কিন্তু এই যে ভালোবাসাটা যেটা আমার রয়েছে বাংলা সিনেমার জন্য, সেটা কিন্তু কমার্শিয়ালের প্রতি একটু বেশি আছে বলতে পারো। কারণ কমার্শিয়াল সিনেমাই আমাকে আমার অস্তিত্বটাকে মানে বানিয়েছে, আমাকে পরিচয় দিয়েছে একটা নতুন। এবং আজও যখন গ্রাম বাংলায় যাওয়া আসা করি, মানুষের কিন্তু দারুণ রিয়াকশন পাই। তারা কিন্তু সেই নুসরতকে চেনে যে কমার্শিয়াল সিনেমার নায়িকা। তারা হয়তো আমার ডিকশনারি বা অন্য ধরনের চরিত্র যেগুলো আমি অন্যান্য সিনেমায় করেছি সেটা হয়তো কমই দেখেছে। তারা আমায় দেখেছে চরম নাচ নাচতে নায়কের সাথে। সো সেটার জন্যই তাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেয়েছি। সো ডেফিনেটলি আমার মনের ভেতরে কমার্শিয়াল সিনেমার জন্য একটা আলাদা সফট স্পট রয়েছে। আর এই চরিত্রটা কেন বেছে নিয়েছি, আমার মনে হয় এটা আমরা যখন প্রোডাকশন হাউসটার আইডিয়াটা কনসিভ করেছি, আমরা কিন্তু
হার্ড করে একটা কমার্শিয়াল সিনেমা থেকেই কামব্যাক করার প্ল্যান করেছি। সেটা কেন, সেটা আমার মনে হয় ইয়াশ বেটা এক্সপ্লেন করতে পারবে, বিকজ ব্রেন চাইল্ডটা ওর। কেন তুমি হ্যাঁ বলেছো? না, আমি কেন হ্যাঁ বলেছি না, সেটা প্রশ্ন তো সেটা ছিল। আমি কমার্শিয়াল সিনেমাকে হ্যাঁ বলতামই, সেটা ডেফিনেটলি, মানে কমার্শিয়াল সিনেমাকে আমি কোনোদিন না বলতে পারি না। আই অলওয়েজ, আমরা সফট কর্নার যেটা বললাম, সফট কর্নার আছে, 100% হ্যাঁ বলতাম। সেটা ইয়াশ অফার করেছে কিনা সেটা ইয়াশ বেটার বলতে পারবে। এবার আমি ইয়াসদার কাছে আসছি। ইয়াশ, তুমি আমাকে এই চরিত্র। হ্যাঁ, সেটা বলো ফার্স্টে। সত্যি কথা বলবো, একদম সত্যি কথা বলবো। দেখো বাড়িতে যে হিরোইন আছে তার উপরে বিশ্বাসটা বেশি। আমি জানি মাঝপথে আমাকে ছেড়ে পালিয়ে যাবে না, আমার ছবিটা মাঝখানে ঝুলিয়ে দেবে না, অন্য ছবি করার জন্য আমি ডেট ফুল পাবো। ভ্যানিটি যদি না দিতে পারি, আর যদি বলি গাছের তলায় বসে চেয়ারে বসে মেকআপ করতে হবে, সেটাও করে নেবে, আর যেটাও করেছে। তো এই বিশ্বাসটা বাড়ির লোক ছাড়া বাইরের লোকের উপরে করা যায় না, এর জন্য। এবার আমি তোমার কাছে দারুণ honest। আমি এবার কোশ্চেনে আসছি। তুমি প্রডিউসার হিসেবে প্রথমবার কাজ করছো, এবং আমরা যদি দেখি ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল কাজ রীতিমতো বন্ধই হয়ে গেছে, এক প্রকার হচ্ছেই না, এবং এটা খুব রিস্ক। এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমা করা প্রচন্ড রিস্ক। তো বাকি যারাই প্রোডাকশন হাউসে এসছে প্রথমে একটু সেফ কাজই করতে চেয়েছে, যে একটু কম বাজেটে একটা ছোটখাটো সিনেমা করো। তুমি এত বড় প্রজেক্ট করবে, এই প্ল্যানিংটা কিভাবে এবং প্রডিউসার হওয়ার সিদ্ধান্তটা কেন নিলে? প্রডিউসার হওয়ার সিদ্ধান্তটা আমি আগে ওটার উত্তরটা দিই। ইদানিং কি হয়েছে, এটা আগে ছিল না, মানে আগে যখন আমরা একটা বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করতাম তখন এইটা ওয়াজ নট ইন ফ্যাশন। যেটা ইদানিং হয়েছে যে লোকে অনেকগুলো ছবি সাইন তো করে নিচ্ছে, মানে ধরো আমাদেরও আমাদের সংসার টানতে হয়, আমরাও টাকা নিয়ে আমরাও ফিল্ম সাইন করি, কিন্তু কি হয়েছে, ফিল্মের অ্যানাউন্সমেন্ট করছি, ছবি আর নেই। সো কোথাও না কোথাও একটা গুডউইল মার্কেটে নষ্ট হয়, কারণ আমরা কথা দিলাম, কথা রাখতে পারছি না। এবার এইটা কিন্তু কি হচ্ছে যে কয়েকটা কিছু টাকার জন্যে এত বছর ধরে যে একটা বিশ্বাস দর্শকের আমাদের পেজ থেকে কিছু যাওয়া, মানে আমরা ওটাকে স্বীকৃতি দিচ্ছি, সেই বিশ্বাসটা কিন্তু ভাঙে। যে ওটা কি হলো, এটাও তো অ্যানাউন্স করেছিল, ওটাও তো অ্যানাউন্স করেছিল, তো আমি 20টা ছবি অ্যানাউন্স করে দিলাম, তারপরে আমার কোনো রিলিজই হলো না। সেই দায়িত্বটা আমি নিজের প্রোডাকশন হাউসে, আমি যদি জানি যে আমি এই নিজের প্রোডাকশন হাউস করছি, এখানে এই ছবিটা আমি বানাচ্ছি, তো আমি জানি ওটা আমি নিয়ে আসতে পারবো, কারণ টাকাটা আমরা নিজেরা দিচ্ছি। সো কোথাও ফাঁসলে আমরা জানি যে আমি আছি, ও আছে, আমরা যেমন তেমন করে হোক আমরা ছবি টেনে নেবো। কিন্তু এটাই যখন বাইরে নতুন প্রডিউসারের সাথে কাজ করি, আজ টাকা আছে কাল নেই, আজকে বন্ধ হচ্ছে, 6 মাস পরে আবার বলছে আচ্ছা এখন একটু টাকা এসছে শুটিং করি। এটা সবার সাথেই হয়েছে। অ্যান্ড কোথাও না কোথাও কাজের কোয়ালিটিটা পড়ে যাচ্ছিল মারাত্মক। মানে যদি কমার্শিয়াল ছবির আমি কথা বলি, কাজের কোয়ালিটিটা পড়ে যাচ্ছে। তারা অ্যাকশনেরও কথা বলছে, কিন্তু অ্যাকশন যেমন তেমন ভাবে শুট করছে। মানে সত্যি কথা বলতে প্রিন্স, আমরা সবাই, আমি বলছি না যে আমাদের সংসার টানতে হয়, টাকার জন্য নিয়ে নিচ্ছি, কিন্তু মনে না সেই স্যাটিসফ্যাকশনটা নেই যে মানে কাজটা করে ভালো লাগলো। আজ মেন্টালে আমরা যে কাজ করেছি, আমরা বলছি না যে আহামরি একটা কিছু করে নিয়েছি, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আছে যে যেইটুকু রিসোর্সেস ছিল সেইটা দিয়ে যতটা সম্ভব এই কম সময়ের মধ্যে আমরা তাও চেষ্টা করেছি। আমাদের প্রথম প্রোডাকশন তো, খুঁটিনাটি জানি না। আর্টিস্ট হিসাবে আমাদের খুব সুবিধা হতো যে যাও নিজের সিন করো, একটু ট্যান্ট্রাম থ্রো করো, আমি এটা খাবো, ওটা চাই, এটা করো, আর বেরিয়ে আসো। ইটস ভেরি ইজি দ্যাট ওয়ে। কিন্তু অ্যাজ প্রডিউসার না, অনেক আলাদা ডিপার্টমেন্ট থাকে যেগুলো তোমার বুঝতে হয়, সেই জিনিসগুলোর তোমার খুঁটিনাটি বুঝে সেই সমস্ত প্রবলেমস রোজ সলভ করে করাটা ইজ ভেরি টাফ। মানে যেটা আমি সবসময় আমি নুসরাতকে বলি যে ভাই, একটা যদি ঘ্যামও ছিল না, আর্টিস্ট হিসাবে প্রডিউসার হয়ে ঘ্যামটা মাটিতে মিশে গেছে, আমাকে ভালো মানুষ তৈরি করে দিয়েছে, কারণ সব জায়গায় ঝুঁকে কথা বলতে হয়। সো আই থিঙ্ক মানে ইট হ্যাজ মেড আস ইনটু মোর প্রোডাকশন ফ্রেন্ডলি আর্টিস্ট। মানে এটা না যে আগে প্রোডাকশন ফ্রেন্ডলি ছিলাম না, নাহলে মানে কোনো প্রোডাকশনের সাথে পরপর এতগুলো ছবি করা সম্ভব হতো না। বাট অনেক কিছু নতুন শিখতে পেরেছি এই ছবির মাধ্যমে। তো এই মেন্টাল সিনেমাটা প্ল্যানিংটা কিভাবে হলো, এবং বাবা যাদবকে ডাইরেক্টর হিসেবে নেওয়া, এটার পেছনে কারণটা কি? আচ্ছা, মেন্টাল ছবির প্ল্যানিং হলো, যেটা কমার্শিয়াল ছবি আমরা ভেবেছিলাম, তো তারপরে এটা ছিল যে কমার্শিয়াল ছবি ডাইরেকশনে কাকে নেব। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ভাবি যে ইন্ডাস্ট্রিতে ভালো কমার্শিয়াল ডাইরেক্টর কে আছে, তো খুব বেশি নাম মাথায় আসে না, কারণ যারা আছে, যাদের নাম আমরা জানি, তারাও নিজের অরিজিনটা চেঞ্জ করে নিয়েছে, অন্য ধারার ছবি করছে। অ্যান্ড সবাই না এই মুহূর্তে দাঁড়িয়ে রিস্ক নিতে রাজি না যে না আমরা কমার্শিয়াল ছবি করব। তো একমাত্র বাবা যাদবকে আমরা পেয়েছি, যে বাবা যাদব কিন্তু এর আগে যে কমার্শিয়াল ছবিগুলো করেছে, অফকোর্স জিদ্দার সাথে করেছে, আর আমাদের নিজেদেরও পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে বাবার সাথে, কারণ আমি বাবার সাথে অনেকগুলো গান শুট করেছি, নুসরাত করেছে।
আমরা এটা জানি যে না ওই লোকটার ওই মানুষটার মাথায় অ্যাজ এ ডিরেক্টর মাউন্টিংটা কিভাবে হবে ছবির, কিভাবে বড় দেখাবো কম রিসোর্সেসে, সেইটা ওই লোকটার মাথায় ক্লিয়ার আছে। আর তাছাড়া আমাদের ছবিতে নাচ গানও আছে। সো বাবা যদি থাকে তো ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে বাবা নিজে আসে, মানে ডিরেক্টর হিসাবে তো তার ভিশনের ওপরে কিছু নেই। সো আই থিঙ্ক বাবা যাদব ছাড়া বেটার চয়েস আমাদের মাথায় তখন আসেনি। অ্যান্ড বাবা এমনি কিন্তু খুব সুইট ঠান্ডা মাথার একটা ছেলে, মানে ছেলে বলবো না, মানে হি ইজ এল্ডার টু মি, মানে হি ইজ আ ভেরি সর্টেড গাই। সো দ্যাট ওয়াজ দ্য রিজন। এবার আমি তোমার কাছে আসছি। আমরা যদি দেখি যারা ধরো তুমি বা বাকি যারা নায়িকা রয়েছে, এটা একটু অন্যরকম কোশ্চেন আমি করছি মেন্টাল থেকে বেরিয়ে, যখন ইনস্টাগ্রামে তুমি ধরো রিলস করলে অনেকে কমেন্ট করে যে যারা নায়িকা তারা কেন রিলস করছে, বা এই ধরনের কমেন্ট আমরা অনেক সময় দেখতে পাই। কিন্তু বলিউডে কিয়ারা আদবানি করলে বা যখন অন্য কেউ করছে তখন এই ধরনের কমেন্টস কিন্তু তাদের ইন্ডাস্ট্রির দর্শকরা করছে না। তো আমাদের এখানকার দর্শকদের এটা মানে কারণটা কি, এটা কি ঠিক না ভুল, তোমার এটা নিয়ে কি বক্তব্য? ঠিক ভুল বলার তো আমি কেউ নই, তারাই একটু বিবেক বিবেচনা করে দেখুক যে তারা ঠিক করছে না ভুল করছে। সাপোর্টিভ তো হতে হবে ভাই, যে কোনো ফর্মে। আজকে যেটা তুমি বললে, তুমি খুব সুন্দর একটা কথা বললে, আজকে বলিউডের নায়িকারা করলে তাদেরকে কিছু বলা হয় না, আজকে টলিউডের নায়িকারা করলে তখন বলা হয়। ডেফিনেটলি আমরা তোমাদের বাড়ির মেয়ে, কিন্তু সব জিনিসে কি বক্তব্য দেওয়াটা খুব জরুরি? আমার মনে হয় না যে সব জিনিসে একটা ওপিনিয়ন রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা একটু আগেই আমরা ডিসকাস করছিলাম যে নেগেটিভ, যখন নেগেটিভ কিছু মানুষের লেখে তখন ওটা না বেশি হাইলাইট করা হয়, তখন মানুষের মনে হয় যে আমরা আরেকটু নেগেটিভ লিখি না, তাহলে আমাদেরটাও তুলে ধরবে লোকের সামনে, তাহলে ইউ বিকাম দ্য ট্রোলার্স গ্যাং। আর তাদের কমেন্ট গুলোকে তোমরা এই যে লোকে এত খারাপ লিখছে, তোমার নজর গেল তো সেটার তরফে। তো ওরা এটাই কিন্তু, হ্যাঁ ওরা এটাই কিন্তু চায়, একটা পোস্ট যেখানে নেগেটিভ কমেন্ট নেই সেটার কিন্তু রিচ খুব কম, খুব কম রিচ। এটা তো মানে মানে ভ্যালিড কথাবার্তা। নিউজের হেডলাইনের মতন, ইউ নিড সাম ওয়াটার, নো নো হেডলাইনের মতন যে নেগেটিভ যদি ইয়ে করা হয়। আবি গিভ আস সাম ওয়াটার না, এটা কাটা যাবে না না বাবু? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্লিজ। কাটা যাবে, একটা জল খাওয়াটা ইজ নট আ, করা যাবে তো? করা যাবে, একটু জল খেয়ে নাও। একটা মাঝখানে জল খেলে এটা না, মানে ইটস নরমাল, মানুষের কিসে জল। না না ওর ফোনে, হ্যাঁ I know it happened the same with me also. Yeah, so যেটা আমি বলছিলাম যে নিউজ পেপারে যখন আমরা দেখি না যে একটা হেডলাইন, যে ওরা কিন্তু দেখবে একটা স্টেটমেন্ট এমন দেয় যেখানে মানুষকে প্রথমেই দোষী বানিয়ে দেয়, তার ভার্ডিক্টের পাশে কিন্তু একটা কোয়েশ্চেন মার্কও থাকে, ওটা আমরা দেখি না, আমরা কিন্তু ভার্ডিক্টটা পড়ি। ইট মেক্স ইট মোর সেন্সেশনাল। বিষয়টা হচ্ছে নেগেটিভিটি চোখ কাড়ে, কিন্তু সেখান থেকে যদি আমাদেরকে সরতে হয় তাহলে পজিটিভিটির উপরে একটু বেশি ফোকাস করতে হবে। আমি পার্সোনালি তাই করি, এবং আমি জানি যে বাকি যাদের তুমি বলছো যারা অন্যান্য আমার কালিগ যারা ট্রোল হয় তারাও কিন্তু তাই করে। তো ওদের উপরে ফোকাসটা না করে হোক রিচ কম, কিন্তু পজিটিভিটির উপর ফোকাস করা উচিত। আমরা অনেকদিন পর ইন্ডাস্ট্রিতে সায়ন্তনী দিকে পাচ্ছি। অনেক বছর আগে তিনি বুমবাদের সঙ্গে বহুবার কাজ করেছেন, তারপর ওনাকে টলিউডে বহুদিন পাওয়া যায়নি এবং ফিমেল হিরোইন বাংলায় খুব কম দেখা গেছে। তো এই ভাবনাটা কি করে এলো সেটা নিয়ে যদি একটু বল। সায়ন্তনীকে আসলে এখানে যেই চরিত্রটা সায়ন্তনী প্লে করছিল সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, মানে সেই চরিত্র ছাড়া ছবিটা করা সম্ভব না। আমরা আরো এখানে মানে মানে যখন আমরা রাইটিং ইয়েতে ছিলাম, মানে রাইটার্সদের সাথে যখন ডিসকাশন হচ্ছিল, আমাদের মেন কথা ছিল যে এই চরিত্রটার জন্য একটা হিরোইনের দরকার, যে কোনো হিরোইন যে এর আগে মানে ইয়েস্টারইয়ার হিরোইন যদি এই রোলটা করে তাহলে দারুণ হবে। আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে তো এমনি অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সবাইকে অফার করা হয়েছে, বাট ডিউ টু সাম রিজন মানে কেউ হ্যাঁ বলে না করে দিয়েছে, তারপরে ইন্টারেস্ট নেয়নি বা ডেটের ইস্যু হয়েছে। সো তারপরে আমাদের মাথায় এলো যে না, সায়ন্তনী কিন্তু অনেক বছর এখানে সায়ন্তনীকে ইউজ করা হয়নি। অ্যান্ড যখন সায়ন্তনীর সাথে কথা হলো, শি ওয়াজ অলসো মানে ও নিজেও খুব এক্সাইটেড ছিল যে না আমাদের অনেক বছর বাদে একটা কামব্যাক হবে, আমি তো পুরোপুরি বম্বেতেই শিফট হয়ে গেছি। সো সেইভাবে না খাপে খাপ মিলে গিয়ে যেটা যার কপালে থাকে আলটিমেটলি সেই পায়। মানে আমরা ভাবি আমরা করাচ্ছি, কিন্তু আমরা করাই না, যেটা যার কপালে আছে ওটাই হলো। ফাইনালি সায়ন্তনী এলো ছবিটা করতে। আমি যেটা একটা কথা বলছি, তোরা ছবি ছাড়াও জিজ্ঞাসা করতে পারিস, কিন্তু তোদের না ওটা করতে হবে না যে তোরা তো মিডিয়ার লোক না, তোরা
তোরা ইন জেনারেলও কোয়েশ্চেন করতে পারিস, তোর এটা কেন হলো, আচ্ছা রাইটারের সাথে কি হলো, তোদের ওটা করতে হবে না, তোদের মনে যেটা আসছে তোর কর। আচ্ছা মানে ছবি যে প্রমোট করতে হবে সেটা না, আলটিমেটলি কিন্তু আমরা দুজনে আছি, ছবির প্রমোশন হয়ে যাবে, তোদের যা প্রশ্ন আছে তুই কর। একদম একদম একদম। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি তোমার কাছে আসছি, আমি যেটা শুনলাম যে তুমি একটা কপ ইউনিভার্সের প্ল্যানিং করছিলে, এমনটা তোমার মাথায় ছিল যে হতে পারে, এবং তুমি একটা বড় প্ল্যানিংও করেছিলে, একজন বড় সুপারস্টারের কাছে তুমি ভেবেছিলে যেটা হতে পারে। তো সেটা তুমি কাকে ভেবেছিলে সেটা নিয়ে যদি একটু বল, এবং কপ ইউনিভার্স কি হতে পারে, এখনো সম্ভব কি সেটা নিয়ে যদি বল। আমার মনে হয় সম্ভব, সবই চাইলে সবই সম্ভব হয়। আমরা মানে একটা ওটা প্ল্যানিং ছিল ইনফ্যাক্ট, বিকজ কিভাবে বললি এটা, যেভাবে বলতে হয় ওফ, এক্সক্লুসিভ। সো আমরা যেটা ভেবেছিলাম যে এই ছবিতে যদি দেবকে পাওয়া যেত অ্যাজ মানে ওর চ্যালেঞ্জের চরিত্র নিয়ে, সো ইট উড হ্যাভ বিন লাভলি। তাহলে একটা কপভার্সের মানে কি বলবো, মানে ইনিশিয়েট করা হয়। বাট নেভারদ্যালেস দেব হ্যাজ রিয়েলি বিন সাপোর্টিভ। জিনিসটা হচ্ছে যে ফার্স্ট প্রোডাকশন হিসাবে না আমাদের জন্যও পুরো প্ল্যানিংটা ঠিকঠাকভাবে বসানো, বিকজ আমাদের সাথে কোনো বড় সংস্থা আমাদেরকে ব্যাকআপটা দিচ্ছে না, বাট কিন্তু শিখতে 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 এগোচ্ছি। সো ওই টাইমটা আই থিঙ্ক আমার মনে হয় যে বাংলায় সেই পসিবিলিটি আছে, আর সেটা হলে কিন্তু দর্শকের জন্য সব থেকে বেশি ভালো। অ্যান্ড আই থিঙ্ক মানে যদি অডিয়েন্সের সাপোর্ট থাকে উইথ টাইম হয়েও যাবে। মানে এই কপ ইউনিভার্স যেটাকে বলে, কমার্শিয়াল কপ ইউনিভার্স বা এই যে কপ ভার্স, আই থিঙ্ক এটা পসিবল আছে, ডিপেন্ডিং অন হাউ ইয়োর ফিল্ম ফেয়ার্স ইন ফিউচার। দেখা যাক। আমরা যদি দেখি কোভিডের পরে যখন বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হলো, আমরা যদি দেখি বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল, সবাই ফ্যামিলি ড্রামা খুবই ছোটখাটো সিনেমাই করছিল, কিন্তু জিদ্দা একা কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করেছে, রাবণের মতো সিনেমা এনেছে, চেঙ্গিজের মতো কাজ এনেছে, যেটা খুবই বড় কাজ। তো তোমরা যখন একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছো, কোথাও গিয়ে কি জিদ্দা থেকে একটা ইন্সপিরেশন তোমার মনে কাজ করেছে? 100%। আমরা সবসময় কথা বলেছি এটা নিয়ে যে জিদ্দা ইজ ভেরি ইন্সপিরেশনাল, মানে ওয়ান ম্যান আর্মি। একমাত্র উনি কিন্তু ঝড় ঝাপটা যাই এসেছে কমার্শিয়াল সিনেমা বানানো বন্ধ করেনি, যেখানে সবার মানে ওইটা অসুরের এক্সপেরিয়েন্সটা বলো না, যে মানুষটা একটা আরবান ছবি করেছে, জিদ্দা কি রাগ করবে? একটা আমি ওর থেকেই শুনেছি যে জিদ্দা অসুর করেছে একটা ছবি করে, ওটাতে তো পুরো ওরকম লোক। আর আরবান ছবি না, যারা মন থেকে আমরা কমার্শিয়াল, মানে কমার্শিয়াল ছবি করে একটা মজা আছে, আরবান ছবি করে না কোথাও একটু ডাউন লাগে আমাদের। তো ওর থেকে যেটা শুনেছি যে হ্যাঁ, মানে আজকে জিদ্দার ফ্যান ফলোয়িং বা দেবের ফ্যান ফলোয়িং বা অঙ্কুশের বা ওর যে ফ্যান ফলোয়িং আছে নায়ক হিসেবে, সে ফ্যান্স কিন্তু ওদেরকে নায়ক হিসেবেই দেখতে চায়। করতেই পারে ওরা অন্য ধারার ছবি, ডেফিনেটলি নিজেদের কি বলবো, মানে ওই স্যাটিসফ্যাকশনের জন্য, আর্টিস্ট স্যাটিসফ্যাকশনের জন্য ডেফিনেটলি আর্টকে অন্যভাবে করতেই পারে। জিদ্দাও সেটা ট্রাই করেছে, কিন্তু মানুষটা তো কমার্শিয়াল, মনটা তো কমার্শিয়াল, রঙিন তো লাগবে বস, রঙও লাগবে। তো ওই চাকচমকটা কিন্তু কমার্শিয়াল সিনেমাতেই আসে, এটা কিন্তু জিদ্দা বুঝে গেছিল তখনই। ডেফিনেটলি অসুর ওয়াজ আ ভেরি গুড ফিল্ম, ভেরি হাইলি অ্যাক্লেমড। তারপরেই কিন্তু জিদ্দা আবার কমার্শিয়ালে ফিরে চলে এসেছে। আমরা কিন্তু জিদ্দাকে আবার ওই উস্কো খুস্কো চুলে জিদ্দাকে দেখতে পাবো না। আমরা সবসময় জিদ্দার চুল যেভাবে আমরা দেখেছি, জিদ্দার জামা যেভাবে দেখেছি, আবার ব্যাক টু দ্যাট হয়ে গেছে। বিকজ তুমি জানো না, গ্রাম বাংলায় যখন আমাদের ছেলেমেয়েরা কথা বলে তখন তারা কিন্তু বলে যে আচ্ছা জিদ্দা এই জামাটা পরেছিল, এই কম্বিনেশনটা খুব ভালো, আচ্ছা ইয়াশদা ওই চশমাটা পরেছিল, ওটার কম্বিনেশন খুব ভালো। তাদের একটা চাহিদা থাকে, সেটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদেরকে, তাদের নায়ক এবং তাদের নায়িকাদেরকে কিন্তু ওইভাবেই প্রেজেন্ট করি। এই আমি বলছি না যে শুধু কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করো, আরবানকেও করো, কিন্তু কমার্শিয়ালকে বাদ দিও না। এগুলো কিন্তু তাদের পাও না, তারা কিন্তু ডিজার্ভ করে তাদের হিরো বা হিরোইনকে সেরকম ভাবেই পাওয়ার। আর তোমার এটা নিয়ে কি বক্তব্য? জিদ্দা নিয়ে আমার মনে হয় যে জিদ্দা না মানুষটা পুরোটাই কমার্শিয়াল। মানে যখনই আমাদের সাথে কথা হয়, যেটা বললাম, হি ইজ আ ওয়ান ম্যান আর্মি, কিন্তু হি ইজ আ হিরো। মানে আমি সবসময় এক্সাম্পল দিই ওকে, যে জিদ্দার যে মানুষটা কিছুর মধ্যে নেই। আমাদের ইন্ডাস্ট্রির কোনো পার্টিতে জিদ্দাকে দেখা যাবে না, কোনো প্রিমিয়ারে দেখা যাবে না, শুধু নিজের মধ্যে থাকে, নিজের কাজটা করে, বাড়ি যায়। অ্যান্ড ছবি যেমন বানায়, একা চেষ্টা করে যে না কমার্শিয়াল ছবি করি, যেমন হওয়া উচিত, ছবি যেমন হওয়া উচিত সেটা একা চেষ্টা করছে। সো দ্যাট ইজ হোয়াট আই ফিল, দ্যাট ইজ কমেন্ডেবল ফ্রম জিদ্দাস পার্সপেক্টিভ। তুমি রিসেন্টলি বলিউডে কাজ করলে ইয়ারিয়া 2-তে, তো এখানকার ইন্ডাস্ট্রির সঙ্গে ওখানকার পার্থক্যটা কতটা, এবং সেটার এক্সপিরিয়েন্সটা যদি একটু ছোট করে বল।
আহ, ওরা পার্থক্যটা আকাশ পাতাল তফাৎ আছে। মানে জিনিসটা হচ্ছে ওখানে সারাদিনে হয়তো এই ছবিটা করতে আমার 1.5 বছরের মতন সময় গেছে, যেখানে আবার অনেকে খবর এটা বানাতে শুরু করে দিয়েছিল যে ইয়াসের এখানে কাজ নেই নাকি। ঠিক আছে, এটা আমার কনস্ট্যান্টলি ট্রাভেল করতে হয়েছে। এই মেন্টালের শুটিং এর মাঝখানেও আমার অনেকবার বম্বে গিয়ে যেতে হয়েছে, যার জন্য আমাদের এখানে শুট হ্যাম্পার হয়েছে। বাট শুটিং এক্সপিরিয়েন্স হচ্ছে ওখানে সারাদিনে প্রিন্স একটা সিন হয়তো শুট হয়, সে অনেক সময় সেই একটা সিনেরও লেফট ওভার থাকে যেটা অন্যদিন শুট হবে। এইটা হচ্ছে ওখানের টেকনিক্যালি বলতে গেলে একটু কম অল্প বাজেটের ছবি। বড় ছবি তো আমি কথাই বললাম না। আমাদের এখানে আমরা যে সিচুয়েশনে কাজ করি, আমি তাও এটা গর্ব করে বলতে পারি যে আমরা যে সিচুয়েশনে কাজ করি ওই সিচুয়েশনে ওরা কাজ করতে পারবে না। ওরা এই বাজেটে ছবি বানানোর কথা ভাবতে পারে না। আহ, আমাদের হয়তো অনেক জায়গায় অনেক ফল্ট বেরোয়, এটা ভালো না ওটা ভালো না যে কোনো সিনেমাতে। আমার মনে হয় দর্শকদেরও সেটা ওভারলুক করা উচিত, কারণ আমরা যে কন্ডিশনসে ছবি বানাই না, সেটা কিন্তু খুব টাফ কন্ডিশনস। আমাদের এখানে যেভাবে আমরা শুটিং করি, যে কোনো এই ছবি হোক, যে হিরোই হোক, সেটা দেব হোক বা জিদ্দা হোক বা অঙ্কুশ হোক বা আমার হোক, যে কোনো, সো ইট ইজ ভেরি টাফ। কন্ডিশনস আউট হিয়ার আর ভেরি টাফ। এবার একটা ছোট্ট গেম খেলছি, আমি 3টে নাম বলছি, তোমাকে 3 থেকে 1-এ যেতে হবে, ঠিক আছে? কি করতে হবে? 3 থেকে 1-এ মানে 3, 2, 1। উল্টো উল্টো। হ্যাঁ, উল্টো থেকে যেতে হবে। উল্টো, 3 আচ্ছা। থেকে শুভশ্রী, শ্রাবন্তী এবং কোয়েল। কোয়েল, শ্রাবন্তী, শুভশ্রী। এবার আমি তোমার কাছে আসছি। কোয়েল ইজ নাম্বার 3। হুম। কোয়েল নাম্বার 3। আচ্ছা ऐसा है। হ্যাঁ, হ্যাঁ। আমি নিজের জন্য বলছি। এবারে তোমার কাছে আসছি। 3 অঙ্কুশ, দেব, জিৎ, এরকম ভাবে নাম্বারিং করো 3 থেকে 1। অঙ্কুশ, দেবজিৎ। এটাই হবে। হ্যাঁ মানে জিৎদা তুমি 1 নম্বরে রাখছো। হ্যাঁ, কমার্শিয়াল বলে। তার মানে আমি গেমটা ভুল বুঝেছি। আমি হ্যাঁ, নিজের সেটাই জন্য বলো। তিন না, থেকে ও আমি ভেবেছি তুমি উল্টো 1, করে। 2, 3 করেছো। ও আরেকবার বল। একদম। হ্যাঁ। শ্রাবন্তী, শুভশ্রী, কোয়েল। কোয়েল, শ্রাবন্তী, শুভশ্রী। ওকে। শুভশ্রী মানে কোয়েল মানে হোয়াটস দ্য গেম? পুরো খেলাটাই ঘেটে। তোমার ফেভারিট অনুযায়ী তুমি 3 থেকে 1 একই তো বললি রে, আগের ম্যাচে বললি, এবারে তো তাই বললি। মানে তোমার না মাই ফেভারিটের হিসেবে না, মানে আমি তোমার সবথেকে ফেভারিট নাম্বার 1 হবে। সেভাবে হ্যাঁ। বলছো। ওকে, 1 কোয়েল, 2 শ্রাবন্তী, 3 শুভশ্রী। ওটাই 3, 2, 1 বলেছে। আমি কি আবার ভুল বললাম? না, এবার তুমি 1, 2, 3 বললে। ঠিক আছে। ও গড, ঠিক বললাম কি ফাইনালি যেটা আমি এক- বলতে চেয়েছি? আর এবার আমি নেক্সট কোশ্চেনে আসছি, যে ইন্ডাস্ট্রি থেকে কতটা সাপোর্ট করে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখি ইন্ডাস্ট্রির লোকজনরা প্রচুর পরিমাণে সাপোর্ট করে, বেসিক্যালি সাউথে। তো তোমরা টলিউডে কিরম সাপোর্ট পাচ্ছ? প্রথম প্রোডাকশন হবে, যেরকম বড় কাজ, অনেক সাপোর্ট দরকার, সেটা কি পাচ্ছ? দেবদা দেখলাম টুইট করেছিল। হ্যাঁ, দেব টুইট করেছে, মেসেজে আমার সবার সাথেই কথা হয়েছে। ইনফ্যাক্ট জিদ্দার সাথেও কথা হয়েছে, অঙ্কুশের সাথে কথা হয়েছে, দেবের সাথেও কথা হয়েছে। দেবকে আমি বললাম যে ভাই একটু টুইট করে দে, দেব ওটা করেছে। সেই দিক থেকে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু সাপোর্টিভ আছে। যদি আমি সোশ্যাল মিডিয়ার দিক থেকে বলি, কোথাও না কোথাও আমার মনে হয় যে আমাদের এই কমার্শিয়াল, যারা কমার্শিয়াল ছবি আমরা করতাম, তাদের এই ইউনিটিটা দরকারও আছে যদি কমার্শিয়াল ছবির ঘুরে দাঁড়াতে হয়। সো সেই দিক থেকে মানে আর্টিস্ট গ্যাং কিন্তু আমাদের সাপোর্টিভ আছে। সেই দিক থেকে আমরা সাপোর্ট পেয়েছি। সবাই বলেছে যে না, ট্রেলার ভালো লেগেছে। পার্সোনালি মেসেজও করেছে, বুম্বাদাও মেসেজ করেছে আমাকে যে না, ভালো লেগেছে। তো সেই দিক থেকে যদি বলতে চাই, মানে সবসময় যেমন জিদ্দার, এটা বলাটা ভুল হবে, জিদ্দা কিন্তু খুব জিদ্দার সাথে যখন আমাদের কথাটা হয়, ইট ইজ নট ভেরি অন সোশ্যাল মিডিয়া, আমাদের ফোনে কথা হয়। সো জিদ্দা সেখানে শেয়ার করে, বা আমরা একে অপরকে যখন বার্থডে উইশও করি, সবকিছু ইনস্টাগ্রামে থাকে না। আর আমাদের মনে হয় যে সবকিছু সোশ্যাল মিডিয়ার জন্য হয় না, পার্সোনাল সম্পর্কটাও কোথাও আছে। সো আই থিঙ্ক পিপল হ্যাভ বিন সাপোর্টিভ। তোমার দুটো সিনেমা অ্যানাউন্স হয়েছিল, শিকার এবং রকস্টার। এই দুটোর আপডেট কি এই মুহূর্তে দাঁড়িয়ে? গুড কোয়েশ্চেন। এবার জিনিসটা হচ্ছে যে যেটা আমি বললাম, যে এই যে বাইরের প্রডিউসার অ্যানাউন্স আমরা করি, আমার মনে হয় ছবিগুলো রেডি আছে অলমোস্ট। কোথাও না কোথাও শিকারের কয়েকদিনের শুটিং বাকি আছে। রকস্টার অলমোস্ট রেডি, যেটা মেন্টালের পর আমি ডাবিংয়ে ঢুকবো। তোমার তো শিকারে তুমি তো আছো, এছাড়া তোমার আর কি কি প্রজেক্ট রয়েছে আপকামিং? এটা তো শেষ করে রিলিজ করে দিই, মানুষের কাছে পৌঁছে দিই, তারপরের গুলো তো পরে ভাববো। আমি এক্সক্লুসিভ আপডেটের জন্য বলছিলাম। আবার ডেকে দিয়ে দেবো। ওকে। লাস্ট কোশ্চেন তোমার কাছে একটা রয়েছে, যে আমরা যদি দেখি বাংলা ইন্ডাস্ট্রির একটা বিরাট দর্শক বাংলাদেশেও রয়েছে, বাংলাদেশে একটা হিউজ সাপোর্ট পাওয়া যায়, মানুষও বাংলাদেশ রিলিজ করেছে, অনেক দর্শক দেখেছে। তো এটা কেন বাংলাদেশে রিলিজে প্ল্যানিং করা হলো না?
প্ল্যানিং আমরা করছি। জিনিসটা হচ্ছে যেহেতু নতুন না, অনেকগুলো খুঁটিনাটি থাকে, অনেক ফর্ম্যালিটিস থাকে, যেহেতু অন্য দেশ, বাংলাদেশ এমনি দেখতে গেলে পাশেই আছে, কিন্তু অনেক দেশ হিসাবে ফর্ম্যালিটিস থাকে, ওদের সেন্সর বোর্ড আলাদা। আমরা তাও চেষ্টা করছি, যদি সম্ভব হয় আমরা অবশ্যই চাইবো, কারণ আমাদের বাংলাদেশে যারা যারা ফ্যান্স আছে তারা বলছে যে না, তারা চায় এই ছবিটা ওখানে দেখতে পাওয়ার। আমাদেরও ভালো লাগবে যে যদি হয়ে যায়, না হলে দেখো, আমরা কিন্তু লিগ্যালিটিস গুলো আগে করতে পারতামই, কিন্তু সেখানে বাংলাদেশে ইলেকশন চলছিল সেই সময়, সো অবভিয়াসলি এভরিথিং একটু ডিলে হয়ে গেল, টাইমটা একটু উপর নিচ হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ওখানকার মানুষ যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা পৌঁছে দিই। তো মেন্টাল রিলিজ করছে 19 তারিখে। তোমার দুজনকে অসংখ্য ধন্যবাদ ওরা টাইম দেওয়ার জন্য, এবং প্রত্যেকে মেন্টাল গিয়ে দেখুন। অনেকদিন পর বাংলাদেশে কমার্শিয়াল কাজ হচ্ছে, যেটা আপনারা চান। যখন হচ্ছিল না সবাই কিন্তু বলেছিল যে কেন হচ্ছে না, এখন কমেন্টে লিখলে হবে না যে হ্যাঁ আমরা সাপোর্ট করব, সিনেমা হলে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে। তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকে দেখতে যাও, এবং এটাই প্রত্যেককে বলার। আর তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই বলতে না, পারো। আমি তোমার মাধ্যমে আমরা চাইবো যে তুমি তোমার দর্শকদেরকে সেই আপিলটা করো যে শুধু যেটাই বললো কমেন্ট করলে হবে না আর বক্তব্য রাখলেও হবে না, আগে দেখো তারপর জাজ করো, কিন্তু তার জন্য সিনেমা হলে যেতে হবে, বাংলা সিনেমার পাশে থাকতে হবে। ইয়াসদা? ভালো মন্দ যাই হোক, মন্দ যেটা হবে সেটা আগামী দিনে চেষ্টা করব সেটাকে ঠিক করার, কিন্তু ছবিটা দেখতে হবে। ছবিটা দেখে খারাপ বলো, খালি দূর থেকে আমরা বললাম যে না সাপোর্ট করব, তারপরে ছবিটা গিয়ে দেখলাম না, সেইভাবে হবে না। আমার মনে হয় কোথাও না কোথাও ইয়াং জেনারেশনের সামনে এসে ছবিটা সাপোর্ট করা উচিত, তারপরে তো ওপরওয়ালা আছে। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই, এবং বেস্ট অফ লাক ফর মেন্টাল। থ্যাংক ইউ। আপনি প্রথম যে যেচে আমাকে নিজের এলাকায় নিয়ে আমার সূর্য শিব, ও রেগে গেলে তাণ্ডব হবে। রঘুনাথপুরে তোমার যে মেন্টাল সুনামটা আছে, এটা সঙ্গে নিয়ে দিও। স্যার সুনাম হোক বা বদনাম, নাম তো সাথে তো যাবেই।